যেই বাংলাদেশ একটা ইমার্জিং টাইগার হিসেবে আমরা দেখেছিল পশ্চিমা বিশ্ব, এখন তারা দেখছে সেটার থেকে টেরোরিজম এক্সপোর্ট হবে, ভায়োলেন্ট এক্সট্রিমিজম এক্সপোর্ট হবে, এবং সেই জায়গাতে কিন্তু আন্তর্জাতিক মহল সেই গ্রিন সিগন্যাল বলুন বা তাদের যে শুভ বার্তা বলুন, সেটা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। সেটা দিনের আলোর মতো পরিষ্কার, কারণ প্রচুর বাংলাদেশি আমেরিকাতে থাকে, ইউকেতে থাকে, ইউরোপে থাকে। বাংলাদেশ যদি সিরিয়া লেবানন হয়ে যায়, সেখানে যদি আইএস এর যদি ঘাঁটি হয়, সেখানে যদি জঙ্গি রপ্তানি হয়, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, যারা আমাদের দেশ থেকে অনেক মানুষ যেখানে থাকে। তো সুতরাং এইগুলো নিয়ে সকলে কিন্তু উদ্বিগ্ন, এবং সেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে বাংলাদেশের মানুষের যে চাহিদা, তাদের যে দাবি, তাদের যেই রাজনৈতিক দাবি, সেটাকে পূরণের জন্যই শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে তার বক্তব্য উপস্থাপন করবেন। একটি স্থিতিশীল বাংলাদেশে পরিণত করার জন্য, একটা ইনসাফ যাতে করে আমাদের প্রতি হয়, মানুষের প্রতি হয়, এবং ন্যায় বিচারের জায়গাতে যাতে করে বাংলাদেশ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যেন সঠিক দায়িত্ব পালন করে, সেই লক্ষ্যেই কিন্তু তিনি আহ আবারও ইন্টারাক্টিভ একটা সেশনের মাধ্যমে তিনি সেটা আসছেন। কোনো ধরনের তারিখ দেয়া বা সেখানে কোনো ধরনের সুনির্দিষ্টকরণ, সেটা কিন্তু একটা নাটকীয়তার অংশ হয়ে যায়। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আমরা নাটকীয়তায় বিশ্বাস করি না, আমরা প্রক্রিয়ায় বিশ্বাস করি। যে ট্রানজিশন, একটা ইনক্লুসিভ পলিটিক্সে বাংলাদেশ যাতে করে একটা ট্রানজিশন হয়, সেখানে যাতে করে আমরা রূপান্তর হতে পারি, সেই লক্ষ্যে আমাদের যে চাহিদাগুলো, রাজনৈতিক চাহিদাগুলো, সেটাকে তুলে ধরা। আন্তর্জাতিক যারা নীতি নির্ধারক, বিশেষ করে পশ্চিমা বিশ্বে, তাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে, যে এই তথাকথিত অভ্যুত্থান, সেটা একটা উগ্র ডানপন্থী এবং ধর্মীয় আমি যেটা বলি এক্সট্রিমিস্ট মিলিটেন্ট, যারা জঙ্গি, তাদের হাতে কিন্তু চলে গিয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে আজকে তাদের এই জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করার জন্য কাজ হচ্ছে। আপনি জানেন যে মেজর জিয়া, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বাউন্টি দিয়েছে $5 মিলিয়ন তাকে ধরিয়ে দিতে পারলে, সেই মেজর জিয়াকে মুক্ত করার জন্য, তার দণ্ড মওকুফ করার জন্য কিছু অবসরপ্রাপ্ত অফিসার তার জন্য তদবির করছে। যারা জঙ্গিবাদের সাথে সম্পর্কিত তাদেরকে এখন শহীদ হিসেবে প্রতিষ্ঠিত করার কাজ হচ্ছে। সুতরাং আন্তর্জাতিক মহল কি জানে না যে বাংলাদেশটা একটা জঙ্গিবাদী গোষ্ঠীর হাতে চলে গিয়েছে? আগামী 5ই আগস্ট দিল্লিতে সাংবাদিকদের সামনে শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত হয়ে লাইভ বক্তৃতা রাখবেন, এমন একটি খবর সহ একটি পোস্টার চারদিকে ছড়িয়ে পড়ার পর ভারতীয় সংবাদ মাধ্যম জুড়ে এই খবর প্রকাশিত হওয়া শুরু হয়েছে যে শেখ হাসিনা 2024-এর 5ই আগস্টের দ্বিতীয় বর্ষপূর্তির দিন 2026-এর 5ই আগস্ট দিল্লিতে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে তার স্বদেশ প্রত্যাবর্তনের পূর্ণাঙ্গ রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরবেন। একটা হয়তো আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে। হোম কামিং এই পোস্টারটিতে এমন একটি শিরোনাম দেওয়ার কারণেই সম্ভবত সংবাদ মাধ্যমে এ ধরনের তোলপাড় শুরু হয়েছে। কিন্তু সত্যি কি শেখ হাসিনা প্রকাশ্যে উপস্থিত হবেন, যেমনটা অনেক শীর্ষস্থানীয় পত্রিকা লিখছেন যে তার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হতে যাচ্ছে 2024-এর 5ই আগস্টের পর, নাকি শেখ হাসিনা অডিওতে ভার্চুয়ালি লাইভ যুক্ত হয়ে বক্তব্য রাখবেন, প্রশ্নের উত্তর দেবেন? আর সত্যি কি তিনি এত তাড়াতাড়ি এখনই তার পুরো রোডম্যাপ, রাজনৈতিক পরিকল্পনা স্বদেশ প্রত্যাবর্তনের প্রকাশ করতে যাচ্ছেন দিল্লিতে আগামী 5ই আগস্ট? আওয়ামী লীগ কি পরিকল্পনা করছে, শেখ হাসিনার কাছ থেকে কি নির্দেশনা আসার প্রত্যাশা রয়েছে, এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যিনি নিজেও দিল্লি পৌঁছেছেন শেখ হাসিনার ওই অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার জন্য। মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনাকে স্বাগত জানাই। মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রশ্ন তো একটাই, মানে শেখ হাসিনার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হতে যাচ্ছে, সে খবর তো আপনি দেখেছেন নিশ্চয়ই, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, সবাই এই শিরোনাম করছে। সত্যি কি শেখ হাসিনার প্রথম প্রকাশ্যে আসা ঘটতে যাচ্ছে 5ই আগস্ট, আর তিনি পুরো রোডম্যাপটা দেশে ফেরার সেদিনই ঘোষণা করতে যাচ্ছেন? দেখুন, বঙ্গবন্ধুর কন্যা, তিনি একজন রাজনীতিবিদ, এবং আমরা, আমাদের দল এবং আমাদের দেশের মানুষ তাকে একজন বিশ্ব নেতা হিসেবে দেখেন, স্টেটসম্যান হিসেবে দেখেন। তো সুতরাং প্রকাশ্যে আসার বিষয়টাতে আমি কিছুটা দ্বিমত পোষণ করি। তিনি প্রকাশ্যেই ছিলেন। আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু তার যে বক্তব্য, তার যেই
আহ, দেশে ফেরার প্রশ্নে তার যে দাবি উত্থাপন করেছেন, তিনি যে পরিকল্পনা দিয়েছেন, সেটা কিন্তু তারা ফলাও করে ইতিমধ্যেই প্রকাশ করেছে এবং সেটা কিন্তু প্রচারিত হচ্ছে। সুতরাং তিনি প্রকাশ্যেই ছিলেন। একটা জায়গাতে হয়তোবা তিনি ভেবেছেন যে আহ, অনেক সাংবাদিকের কিন্তু অনেক তাৎক্ষণিক যেই বিষয়টা থাকে, যে অনেক প্রশ্ন থাকতে পারে, সেগুলোর কিছুটা উত্তর দেওয়াটা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু তিনি একটা সময় দিয়েছেন এবং সেই লক্ষ্যেই তিনি ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন চাচ্ছিলেন। ইন্টারঅ্যাক্টিভ সেশন যেখানে ইমিডিয়েট কোনো প্রশ্ন হয়তো বা কারো থাকতে পারে, বিশেষ করে যারা আন্তর্জাতিক গণমাধ্যম সমূহের যারা প্রতিনিধি, তাদের পক্ষ থেকে ইন্টারঅ্যাক্টিভ কোনো প্রশ্ন থাকতে পারে। তো সেই লক্ষ্যেই কিন্তু তিনি এই যেই ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সেখান থেকে যেই আমন্ত্রণটা তাকে দেয়া হয়েছে সেটা তিনি গ্রহণ করেছেন। এবং অডিওতে আমি যতটুকু বুঝতে পারছি যে তিনি প্রশ্নের উত্তরও দেবেন, এবং সেই জন্যই কিন্তু এই ব্রিফিংটা ডাকা হয়েছে। কিন্তু প্রকাশ্যে আসার যে বিষয়টি, তিনি সবসময় প্রকাশ্যেই ছিলেন। আওয়ামী লীগ কোনো গুপ্ত রাজনৈতিক সংগঠন নয়। আপনারা জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন একটি দল গুপ্ত হিসেবে কাজ করে এখন প্রকাশ্যে এসেছে, এবং তাদের যে গুপ্ত কাজগুলো এখন মানুষের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে, বিশেষ করে জামায়াত ইসলামী এবং এনসিপি নামক যেই সংগঠনটি প্রতারক ইউনূস যেটা তৈরি করেছিল, তার অর্থে যেটা তৈরি হয়েছে, তারাও এখন বলছে যে তারা দীর্ঘদিন ধরে গুপ্তভাবে আওয়ামী লীগে ছিল, বিএনপিতে ছিল, এখন তারা সুপ্ত হয়েছে। আওয়ামী লীগ গুপ্ত সুপ্তের রাজনীতি করে না। আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে। যতই কাগজ বলে তাতে আমাদেরকে নিষিদ্ধ করা হোক না কেন, আমরা প্রকাশ্যে ছিলাম, প্রকাশ্যে আছি, এবং বিশ্ববাসীর কাছে বঙ্গবন্ধুর কন্যার বার্তাটি পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই আয়োজনটা হয়েছে বলে আমি মনে করি। 5ই আগস্ট তারিখটা বেছে নিলেন কেন, সেটা নিয়ে ব্যাপক বিশ্লেষণ চলছে সংবাদ মাধ্যমে। 5ই আগস্ট তারিখটা বেছে নেওয়া কি এই কারণে যে 5ই আগস্টেই আপনাদের সরকারের পতন হয়েছিল? তারিখ বেছে নেওয়ার কাজটা করেছেন আন্তর্জাতিক যেই গণমাধ্যমগুলোর যে প্রতিনিধিগণ তারা। কারণ তাদের দৃষ্টিতে হয়তো বা তারা ভেবেছেন যে 2 বছর যেহেতু আমাদের সরকার উৎখাতের যেটা একটা সময়সীমা অতিক্রম হয়েছে, সেই 2 বছর পরবর্তীতে তাদের প্রশ্নটা আরো বেশি ডেপথ পায় এবং তাদের অনেক প্রশ্ন সৃষ্টি হয়। পাশাপাশি আমাদের নেত্রীও একটা ঘোষণা দিয়েছেন, সেই প্রশ্নেই কিন্তু এই তারিখটা হয়তো বা নির্ধারণ করা হয়েছে। আর পাশাপাশি আরো একটা বিষয় আমি এখানে বলতে চাই, এর আগেও আমি আপনাকে বলেছি, সেটা হচ্ছে তিনি একজন রাজনীতিবিদ, এবং তিনি একটা বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, তার সভাপতি, এবং উপমহাদেশের অন্যতম সুপ্রাচীন এবং সর্ববৃহত্তম অন্যতম রাজনৈতিক দলের তিনি নেতা, এবং বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার আছে। একজন রাজনীতিবিদ হিসেবে একটি রাজনৈতিক সরকারের উদ্দেশ্যে তিনি যেই দাবিটা রাখবেন তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে, সেটা একটা সময়ের বিষয় থাকে, এবং সেই সরকারকে একটা সময় দেওয়ার বিষয় থাকে, তাই না? যেহেতু সেই সরকারকে সেই জিনিসটা অবগত করার কথাই বলি, বা সেটা জানান দেওয়ার কথাই বলি, এবং দেশবাসীকে জানান দেওয়ার কথা বলি, সেই সময়টা তো তিনি দিতে চান। কারণ তার স্বদেশ প্রত্যাবর্তন কিন্তু আমরা যে শুধুমাত্র সেটাকে একটা মানে আমাদের আমাদের দাবির অংশ হিসেবে বলছি তা কিন্তু নয়। বাংলাদেশের সাধারণ মানুষ সেই স্বদেশ প্রত্যাবর্তনটা চাচ্ছেন, এবং সেই লক্ষ্যেই তিনি সাধারণ মানুষকে, সরকারকে এবং দলকে প্রস্তুতিমূলক যেই বিষয়টা, সেটাও কিন্তু নিতে হবে, তাই না? আমরা কোনো অঘটন ঘটানোর জন্য কিন্তু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে না। দেশকে পুনরায় স্থিতিশীলতার পথে নিয়ে আসার জন্য আমাদের সাংগঠনিক রাজনৈতিক দাবির অংশ হিসেবে তিনি সেই সময়সীমা নির্ধারণ করে নয়, সময়সীমা দিয়ে, যাতে অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলোর প্রতিও তার যে আহ্বান, সেটাও তো একটা জানান দিতে হবে। একটি রাজনৈতিক দল সরকারের নেতৃত্ব দিচ্ছে, রাজনীতিবিদরা সেখানে মন্ত্রী এমপি হচ্ছেন, কিন্তু সরকারের যেটা স্থায়ী প্রতিষ্ঠানগুলো, আমরা যদি বলি সরকারের আমলাতন্ত্র, সরকারের বিচার বিভাগ, বিচার বিভাগ সরকারের বলা হয় না, দেশের যে বিচার বিভাগ, এবং নিরাপত্তা বাহিনী সমূহ যেগুলো আছে, পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, সামরিক বাহিনী অন্যান্য গুলো আছে, তারা তো স্থায়ী অংশ সরকারের, তাই না? তাদের বিরুদ্ধে তো আমাদের রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো